রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আপত্তি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রাখছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধ হয়ে গেল। বরং নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্য ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা পরে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণা বুকের নোংরা হাতে দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলা মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল। গালি দিচ্ছে বাপ মা তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টি মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এমন কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা। কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা। পদ্মজা দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা জল পড়ল। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজ উস্কানিতে কামড়ুলে গলা উঁচিয়ে বলল, নটিরে বান সাইদ। পূর্ণার কানে কথাটা আসতে সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজার জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো। সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সৈয়দ মাগো বলে কুঁকড়িয়ে গেল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ঢাকা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজার থাপ্পড় দিল, কেউ দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। ভয়ে চুপসে গিয়েছিল প্রান্ত। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তর কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তর মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধ হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলেন, তোমরা থামো, এটা কি করছো? থামো কইতাছি। সবাই সইরা আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে, দুহাত বুকের ওপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছেন। হেমলতা মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এবার পড়ে থাকতে থেকে আটকে উঠে। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জান এখান থেকে। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোককে দিয়ে পূর্ণাকে ঘরে তুলে নিয়ে গেলেন। মঞ্জুরা বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে। আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে। জপ করছে হেমলতার নামে। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ, থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমার বাড়িতে গিয়া পইয়া রয়েছে মনে হয়। আও বাড়ির যাই। হেমলতা মিনমিনি গলায় বললেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদ খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূরত্বে চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদ বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝলেন, না না, হে আইব কেমনি? আর আইবলো যাইব কেন? তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু পড়ছেন, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরো দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড় দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়ে নিজেকে সামলে নেন। হেমলতা দৌড়ে দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াচ্ছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকা উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে এলো। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করে করেন, মেয়েটা কে? হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না।
কোথা থেকে একটি আলো এসে পড়লো পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্তচিৎকার করে উঠল, পদ্মজারে! পদ্মজার বুক ধড়াস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। হাম্মা এসেছেন, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাত ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, পারল না। ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকলো, হাম্মা, হাম্মা। হেমলতা পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত, পর্দাহীন, কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরকা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণা যেন কলিজে বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যা একই রূপ, কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা, আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাঁপড়ের মধ্যে ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন, এইখানে এত মানুষ কেন? মাতবর মিয়া, আপনি এইখানে কেন? কি হয়েছে? প্রান্তপ্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরলো। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিষময় কিংকর্তব্য মুখর হয়ে গেছে। মাতবর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, এই মেয়েটার এই অবস্থায় কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথাও নিচু করে রেখেছে। বিনবিনিয়ে গলায় বলেন, আমি সেরিডারে মারতে কই নাই। জলিল, সঈদ আর মঞ্জুর সেরাই নিজে ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বইলাই মাইয়াটা বাইচা আছে, আর এখন নটিদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া। কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। জলিল, সাইদ আর মঞ্জু ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেস্তার সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হিমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একই রকম কি করে হলো? তিনি নিজের ভিতরে একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে, সঈদ, জলিল আর মঞ্জুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মোর্শেদ মিয়া মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ির পাহারায় থাকবে মদন আর আলী। আর আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে।